হ্যালো লার্নার্স, লার্ন উইথ লিঙ্কন চ্যানেলের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রকৃত অর্থেই হাতে কলমে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব। তবে তার পূর্বে জাভাস্ক্রিপ্ট শেখার কিছু পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে নেব। জাভাস্ক্রিপ্ট যেহেতু HTML এর সাথে কাজ করে, তাই যদি আমাদের HTML সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকে তাহলে সেটা জাভাস্ক্রিপ্ট শেখার পক্ষে সুবিধা হবে। তবে না থাকলে অসুবিধা নেই। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংক্ষেপে HTML সম্পর্কে একটু জেনে আসতে পারবেন। এরপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা কোড এডিটর, অর্থাৎ যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো সেই কোড এডিটর হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিজুয়াল স্টুডিও কোড, বা সংক্ষেপে আমরা একে বলি VS কোড। এটাকে ব্যবহার করার জন্য আমি এরপরেই আপনাদেরকে এটা ইনস্টল করার প্রসিডিওরও বলে দেব। এরপরে আমাদেরকে যেটা দরকার হবে ব্রাউজার। অবভিয়াসলি আমাদের জাভাস্ক্রিপ্ট একটা ব্রাউজারে রান করবে এবং আমাদের সব কিছু কোড সেখানেই আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এটি কাজ করছে। অতএব আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য, তবে আপনি চাইলে ফায়ারফক্স, সাফারি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এবং ব্রাউজারের একটি খুব গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ডেভেলপার কনসোল, যেটা আমাদের দরকার হবে। তো এই ডেভেলপার কনসোলও আপনাদের যে কোনো ব্রাউজারেই আপনি পাবেন, তবে যেহেতু আমি সাজেস্ট করব ক্রোম ব্যবহার করার জন্য এবং এর সাথেও ডেভেলপার কনসোল আছে, এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তাও আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব। VS কোড ডাউনলোড করার জন্য আপনি গুগলে গিয়ে VS কোড ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি এভাবে একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাউনলোড পেজে যাবেন। সেখান থেকে আপনি আপনার উইন্ডোজ অথবা লিনাক্স অথবা ম্যাক যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না কেন সেই অনুযায়ী আপনি VS কোডের যে ইনস্টলেশন ফাইল সেটি আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি যে প্ল্যাটফর্মে ব্যবহার করেন সেখানে অন্যান্য সফটওয়্যার আপনি যেভাবে ইনস্টল করেন ঠিক সেইভাবেই আপনি আপনার VS কোডটিও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে VS কোড ইনস্টল করার পরে প্রোগ্রামসের মধ্যে পাবেন, আর আমি যেহেতু ম্যাক ব্যবহারকারী আমার অ্যাপসের মধ্যে আমি এখানে VS কোড পেয়ে যাব। যদি এটাকে ওপেন করি তাহলে শুরুতেই আপনি এভাবে একটি স্ক্রিন পাবেন, যেখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো অথবা এক্সিস্টিং কোনো একটা ফোল্ডারকেও আমরা এখানে ওপেন করতে পারবো। তো যদি আমরা ওপেন ফোল্ডারের অপশনে যাই, তো সেখান থেকে আমি এখন ব্রাউজ করে আমি আমার একটা যে কোনো ড্রাইভ লার্নিং প্রজেক্ট ফোল্ডারে গেলাম, সেখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে সেখান থেকে আমি এই ফোল্ডারটাকে আমাদের এডিটরে ওপেন করলাম। এই মুহূর্তে আমাদের টেস্ট ফোল্ডারটি ফাঁকা আছে। এখানে আমাদেরকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে আমাদের HTML এবং জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য। তো আমি একটা ফাইল ক্রিয়েট করব index.html। HTML ফাইলের এক্সটেনশন সাধারণত HTML হয়, তবে কেউ কেউ HTM হিসেবেও লিখতে পারে। তো এখানে আমরা কিছু স্যাম্পল কোড পেস্ট করব। এটা একটা HTML কোড এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট কোডও অ্যাড করা হয়েছে। আমি এখন দেখাবো যে এই জাভাস্ক্রিপ্ট কোড সহ যে HTML ফাইলটা এটা কিভাবে আমরা ব্রাউজারে দেখতে পারি। তো আমরা যদি আমাদের সেই ফোল্ডারে চলে যাই যেখানে আমাদের এই টেস্ট প্রজেক্ট, এই দেখেন ইন্ডেক্স ফাইল। তো এখান থেকে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের ডিফল্ট যে ব্রাউজারটি সেট করা থাকবে সেখানে ওপেন হবে। তবে এই ইন্ডেক্স ফাইলগুলোকে আমরা সরাসরি ব্রাউজারের কোনো একটা লোকাল হোস্ট অ্যাড্রেস বা IP ব্যবহার করেও আমরা এগুলোকে ভিজিট করতে পারি বা ব্রাউজ করতে পারি, কিন্তু সেটা আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত নয়। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের সেই ফাইলটি ওপেন হচ্ছে এবং এখানে আমরা একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং এই অ্যালার্টটাই আমাদের মূলত জাভাস্ক্রিপ্ট কোড থেকে এসেছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের কোড এডিটরের মধ্যে একটা নতুন HTML ফাইল ক্রিয়েট করব এবং এটাকে আমরা কিভাবে ব্রাউজারে ওপেন করে আমরা দেখব। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে আমরা আমাদের HTML কোডের মধ্যে লিখে আমরা এগুলোকে হাতে কলমে প্র্যাকটিস করব। তো আমরা আবার চলে আসি আমাদের VS কোড এডিটরে। এখান থেকে আমরা একটা এক্সিস্টিং প্রজেক্ট ফোল্ডার ওপেন করব। আমরা ওপেনের মধ্যে যদি যাই সেখান থেকে ড্রাইভ লার্নিং থেকে আমাদের যে একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আমার করা আছে, আমি ঠিক সেই ফোল্ডারটাকে এখানে ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটা ইন্ডেক্স HTML ফাইল ক্রিয়েট করা আছে। তো জাভাস্ক্রিপ্ট আমাদের HTML এর সাথে কাজ করে, তাই HTML এর মধ্যেই আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে হয় এবং এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো HTML এর মধ্যে লেখার বা ইনক্লুড করার কয়েকটা প্রসেস আছে। যেমন প্রথমে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেখছেন, এখানে
আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে এবং স্ক্রিপ্ট ট্যাগটা শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে এবং এর মাঝখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট দেওয়া আছে। এই কোডটাই হচ্ছে আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট কোড। যখন কোনো একটা HTML ডকুমেন্ট ব্রাউজার এক্সিকিউট করবে তখন সে যখনই একটা স্ক্রিপ্ট ট্যাগ পাবে তখনই সে বুঝতে পারবে যে এর মাঝে কিছু জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে, সে সেই জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এক্সিকিউট করবে। তো এটা হচ্ছে একটা ইন পেজ জাভাস্ক্রিপ্ট কোড। তো আমরা ঠিক একইভাবে আমরা একটা এক্সটার্নাল ফাইলকেও আমরা ইনক্লুড করতে পারি। তো সেটা আমরা পরে দেখছি। তো এখানে যে জাভাস্ক্রিপ্ট কোড পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। একটা অ্যাট্রিবিউট আছে টাইপ। তো আগের যে ব্রাউজারগুলো ছিল সেখানে আসলে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করলে সাথে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট টাইপ বলে দিতে হতো যে এটা টেক্সট অর জাভাস্ক্রিপ্ট টাইপের একটা কন্টেন্টের মধ্যে আছে। কিন্তু বর্তমানে যে মডার্ন ব্রাউজারগুলো আছে সেখানে এটা আর প্রয়োজন হয় না। এবং সেই সাথে আরেকটা বিষয় আছে যে আগের কিছু কিছু ওল্ড ব্রাউজার যেগুলো জাভাস্ক্রিপ্ট একেবারেই এক্সিকিউট করতে পারতো না, তো সেই সব ব্রাউজারকেও সাপোর্ট করার জন্য এইভাবে একটা HTML কমেন্টের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লেখা হতো। তো আপনি যদি কখনো দেখেন এরকম একটা কোড লেখা একটা কমেন্টের মধ্যে, তাহলে বুঝতে হবে যে এটা আসলেই অনেক ওল্ড জাভাস্ক্রিপ্ট কোড। কিন্তু বর্তমান সময়ে আমাদের এটা এখন আর কোনো প্রয়োজন নেই। তো আমরা এইভাবে যে কোনো ধরনের অ্যাট্রিবিউট ছাড়াই সরাসরি শুধু একটা ওপেনিং স্ক্রিপ্ট ট্যাগ এবং ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমরা আমাদের যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। তো এবার আমরা আসি যে কিভাবে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কোড আমরা আমাদের পেজে ইনক্লুড করতে পারি একটা HTML পেজে। তো এখানে আমি একটা স্ক্রিপ্ট ফাইল অ্যাড করেছি অলরেডি, যেটার এক্সটেনশন দেখবেন যে JS। তো যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হবে JS। তো এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে আপনি দেখবেন যে সরাসরি একটা অ্যালার্ট স্টেটমেন্ট দেওয়া আছে। তো এখানে যখন আপনি JS ফাইলের মধ্যে আপনি যখন কোনো জাভাস্ক্রিপ্ট লিখবেন তখন অবশ্যই সেখানে কোনো স্ক্রিপ্ট ট্যাগ লেখার দরকার নেই, কারণ পুরোটাই একটা জাভাস্ক্রিপ্ট এবং এই জাভাস্ক্রিপ্টকেই আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে আমরা আর একটা HTML ফাইলের মধ্যে ব্যবহার করব। তো সেই এক্সাম্পলটাই আমরা এখানে দেখি। এখানে দেখেন যে একটা স্ক্রিপ্ট ট্যাগ ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে। ওপেনিং যে স্ক্রিপ্ট ট্যাগ আছে সেখানে আমাদের একটা অ্যাট্রিবিউট সোর্স SRC, সংক্ষেপে SRC বলা হয়। এই সোর্স অ্যাট্রিবিউট হিসেবে আমাদেরকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে বলে দিতে হবে যে কোন জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে আমরা ইনক্লুড করতে চাই। তাহলে এভাবে যদি আমরা ইনক্লুড করি তাহলে ঠিক সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যে জাভাস্ক্রিপ্টগুলো লেখা আছে সেগুলো আমাদের এই HTML ফাইলের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের একটা লোকাল ফাইলকে যেভাবে আমরা অ্যাড করতে পারি ঠিক সেই রকমভাবে আমরা ইন্টারনেটে যে কোনো জায়গায় যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা আমাদের যে কোনো একটা HTML পেজের মধ্যে অ্যাড করতে পারবো। সেই এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, যে আমরা যে কোনো একটা ইন্টারনেটের লোকেশন থেকে আমরা একটা ফাইল এভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল এভাবে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের HTML ডকুমেন্টে আমরা অ্যাড করতে পারবো। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যেহেতু ইন পেজ এবং এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দুটোই আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের HTML পেজে অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমেই আমরা এক্সটার্নাল এবং ইন পেজ জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো কিনা। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হ্যাঁ, আমরা একটা স্ক্রিপ্ট এর মধ্যে সোর্স হিসেবে একটা ফাইল ডিফাইন করে দিলাম এবং সেই সাথে আমরা এর ভিতরে কিছু অ্যালার্ট বা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম, কিন্তু না, এটা এভাবে কাজ করবে না। এটা মনে রাখতে হবে যে আমাদের সোর্স যদি ডিফাইন করা থাকে তাহলে সে কখনোই এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি লেখা আছে সেগুলো আর এক্সিকিউট করবে না। অতএব যদি আপনাদের এরকম প্রয়োজন হয় যে এক্সটার্নাল এবং ইন পেজ জাভাস্ক্রিপ্ট একটা HTML ডকুমেন্টে, তাহলে অবশ্যই এভাবে আমাদেরকে আলাদা আলাদা স্ক্রিপ্ট ট্যাগ লিখে একটা এক্সটার্নাল ফাইল ডিফাইন করতে হবে অথবা ইন পেজ জাভাস্ক্রিপ্ট এভাবে লিখতে হবে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কোডের মধ্যে কিছু কমেন্ট লেখা হয়, এই কমেন্টগুলো এক্সিকিউট হয় না, কিন্তু কোডটা কী কাজ করে এগুলোকে ডিসক্রাইব করার জন্য বা পরবর্তীতে কোনো প্রোগ্রামার যদি এই কোডটা দেখে এবং সেও কাজ করতে চায় তখন সে এই কোড সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য আমরা প্রোগ্রামাররা সাধারণত কিছু কমেন্ট লিখে রাখি যে এই প্রোগ্রামটা আসলে কী কাজ করছে।
তো এই ধরনের কমেন্ট যদি আমাদেরকে লিখতে হয় তাহলে তার জন্য কিছু নির্দিষ্ট ফরম্যাট আমাদেরকে ফলো করতে হবে। যেমন যদি আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে চাই, যেমন একটাই লাইন হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে ডাবল স্ল্যাশ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা শুরু করতে পারি, তাহলে আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারবো। কিন্তু আমরা যদি মাল্টি লাইন লিখতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর একটা অ্যাস্ট্রিক্স সাইন, অ্যান্ড দেন সেটাকে আবার ক্লোজ করতে হবে একটা অ্যাস্ট্রিক্স সাইন এবং আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো এভাবে আমরা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারবো। তো যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা খুবই কমন, এবং জাভাস্ক্রিপ্টও সেটা সেই ফিচারটা আছে। তো আমাদেরকে শুধু জানতে হবে কিভাবে আমরা সেই কমেন্টটা লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট কোড লেখার সময় আমরা এক লাইনে মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারি এভাবে, যেমন হচ্ছে আমাদের অ্যালার্ট হ্যালো একটি স্টেটমেন্ট এবং অ্যালার্ট ওয়ার্ল্ড আরেকটি স্টেটমেন্ট। যে কোনো ইনস্ট্রাকশনই জাভাস্ক্রিপ্টে এক একটা স্টেটমেন্ট। তো এভাবে যদি আমরা মাল্টিপল ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট আমরা একই লাইনে লিখি তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে একটা করে সেমিকোলন ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি একটা লাইনে একটার বেশি স্টেটমেন্ট না লিখি, যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে লেখা হয়েছে এবং তারপরে অ্যালার্ট ওয়ার্ল্ড আরেকটা লাইনে লেখা হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে এই সেমিকোলনটা না দিলেও চলবে। এবার আমরা আমাদের এই ফাইলটিকে ব্রাউজারে এক্সিকিউট করব। তো আমরা যদি ফাইলটা এখানে ওপেন করি তাহলে দেখবেন যে শুরুতে আমরা একটা অ্যালার্ট পেয়েছি, এখান থেকে যে ইন পেজ অ্যালার্ট, সেই অ্যালার্টটি আমরা পেয়েছি। তারপর যদি আমরা এটাকে আমরা ওকে করি, দেন আরেকটি অ্যালার্ট আসছে ওল্ড কোড হ্যালো ওয়ার্ল্ড, এটা আসছে আমাদের এই অ্যালার্টটি থেকে। এরপরে যদি আমরা আবার যদি ওকে করি তাহলে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এক্সটার্নাল জেএস, আমরা এখানে একটা এক্সটার্নাল জেএস ইনক্লুড করেছিলাম যার মধ্যেও আমাদের একটা অ্যালার্ট আছে, এখানে আমাদের ঠিক সেই অ্যালার্টটি আসছে। তো এরপরে যদি আমরা আরও আগাই সামনে, এখন দেখা যাবে যে এখান থেকে আমরা অ্যালার্ট 2 দেওয়া আছে এটা এসছে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয় যে এইখানে যে অ্যালার্টটি আছে সেই অ্যালার্টটি কিন্তু আসেনি। কারণ কি, আমাদের এখানে সোর্স কোড, আমাদের সোর্স হিসেবে আমাদের একটা এক্সটার্নাল ফাইল দেওয়া আছে, সে কারণে সে এই যে ভিতরের যে স্ক্রিপ্টটা সেটাকে সে আর এক্সিকিউট করেনি, এবং এই ফাইল জেএস আসলে আমাদের এই সিস্টেমে নাই, তাই এখানে কিছুই সে এক্সিকিউট করেনি। তো এরপরে আমাদের এখান থেকে অ্যালার্ট 2 এসেছে। এরপরে যদি আমরা আবার যাই সামনে তাহলে আমাদের এখানে যে কমেন্টের মধ্যে যে আমাদের অ্যালার্ট এক্সাম্পলটা আছে সেখান থেকে আমাদের এই অ্যালার্ট মেসেজটা আসছে। তো এইভাবে আমাদের পুরো ফাইলটাকে এক্সিকিউট করেছে সে। এবার আমি আপনাদেরকে দেখাবো ব্রাউজারের ডেভেলপার কনসোল কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো তার জন্য আমাদেরকে ব্রাউজারের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ব্রাউজার কনসোল ওপেন হবে। তো এখানে আমাদের প্রথমে যে ট্যাবটি আছে সেটা হচ্ছে এলিমেন্ট ট্যাব, এবং এই ট্যাবে আমাদেরকে আমরা যে সোর্স কোড সেই পুরো সোর্স কোডটাই আমরা এখানে দেখতে পাবো, HTML স্ট্রাকচার এবং জাভাস্ক্রিপ্ট সব কিছু আমরা এখানে দেখতে পারবো। এরপরে আমাদের যে ট্যাবটি আছে যেটা হচ্ছে সবথেকে বেশি ব্যবহার করে থাকি আমরা, কারণ এটার মধ্যে আমাদের যে স্ক্রিপ্টে কোনো এরর আছে কিনা সেই এররগুলো আমাদের এই কনসোল ট্যাবের মধ্যে শো করবে। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে একটা এরর শো করছে, সেটা কি, আমাদের যে ফাইল জেএস আমরা ইনক্লুড করেছি আমাদের স্ক্রিপ্টের মধ্যে, এখানে সেই ফাইল জেএসটা নট ফাউন্ড বলছে। তার কারণ হচ্ছে আমাদের এই ফাইল জেএসটা এই প্রজেক্টের মধ্যে কোথাও নেই, এই কারণে এখানে এই এররটা শো করছে। তো এই ধরনের এরর দেখে আমরা খুব সহজেই আমাদের কোডকে ডিবাগ করতে পারি, এবং এই কনসোল লকটা খুবই হেল্পফুল আমাদের কোডকে অপটিমাইজড এবং আরও এফিশিয়েন্ট করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। এই পর্বে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেব। সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন।